বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়াবাসা আছেন সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি এবং বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। ডানে রয়েছেন সুজন সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা শুরু করতে চাই, প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফর শেষে ফিরে এসে গতকাল সংবাদ সম্মেলন করেছেন এবং মুদ্রা কথায় সংবাদ সম্মেলন থেকে যে বিষয়গুলো নিয়ে আমি মনে হয় যে আলোচনা করা যেতে পারে আমি একবারে বলি, আপনারা যদি আলোচনাটা করেন। ওনার কথায় যেটি প্রতীয়মান হয়েছে যে উনি বলছেন যে দেশে কোনো আইএস নেই, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, যেটি আছে সেটি হচ্ছে বিএনপি এবং জামাতের তৎপরতা, সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা। উনি এভাবে বলবার চেষ্টা করেছেন এবং যাদেরকে বিভিন্ন সময় ধরা হয়েছে, গ্রেপ্তার করেছে, দেখা গেছে কখনো কোনো না কোনোভাবে তাদের সঙ্গে বিএনপি জামাতের এক ধরনের সংস্রব আছে এবং আকার ইঙ্গিতে যেটি বলবার চেষ্টা করেছেন যে অর্থায়নটা হয়তো বিএনপি করছে, মাঠের কাজটা হয়তো জামাত করছে। দ্বিতীয়ত উনি যেটি বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশে এই যে বিদেশিদের উদ্বেগ উৎকণ্ঠা নিরাপত্তা নিয়ে, এটি নিয়ে উনি বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছেন এবং এটি উনি মনে করেন যে এখানে আসলে এই আইএস এর কথা বলা, এই নিরাপত্তা সংকট দেখানো, এটি বিশ্বের শক্তিমানদের একটি বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র এবং তাতে এখানে যে কোনো সময় ইন্টারভেনশনে তাদের একটা সুবিধা হয়, সেই কারণে তারা এই কাজগুলো করছে। একটি বিশেষ দেশকে তিনি ইঙ্গিত করেছেন, তাদের দেশে প্রতিদিন বা বিভিন্ন সময় কতজন বাংলাদেশি কোথায় নিহত হয়েছেন, আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন, সেগুলো তিনি বলেছেন। এবং তিনি একথাও বলেছেন যে তিনি অত্যন্ত খোলামেলা কথাবার্তা বলতে পছন্দ করেন। কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এভাবে কথাবার্তা বলেন না, পৃথিবীতে কোথাও বলেন না, এটি হয়তো বলবেন না কেউ, কিন্তু উনি বলেন, সেটিকে যে যেভাবেই নিক না কেন। এর বাইরে উনি আরো যেটি বলবার চেষ্টা করেছেন যে উনি এই যে নিরাপত্তা নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছেন যে নিরাপত্তা যারা হত্যা করছে তাদের বিচার যেমন সরকার করবে, একইভাবে কেউ যেন কারো ধর্মানুভূতিতে আঘাত না দিয়ে লেখেন। এই বিষয়টিকে উনি বেশ জোরের সঙ্গে আলোচনা নিয়ে আসবার চেষ্টা করেছেন। মোটামুটি ভাবে এই হচ্ছে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু। সংলাপ নয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে সংলাপ নয়, কোনো সংলাপ নয়, এবং সংলাপ নয় তার কারণ হচ্ছে তিনি মনে করেন যে তিনি যে জেচ্চারটা দেখিয়েছেন তার রিটার্নটা তিনি পাননি এবং কোনো যারা মানুষ পুড়িয়ে মারে তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না, কোনো অবস্থাতেই আর কোনো সংলাপে তিনি বসবেন না। যদি আবার পরোক্ষভাবে এটিও বলেছেন যে জামাতকে ছাড়লে, স্বাধীনতা বিরোধীদের ছাড়লে হয়তো বিবেচনা করবেন এবং অতীতে যুদ্ধাপরাধীদের বিচারের যে এটি হওয়া উচিত এই স্বীকৃতি দিলে এবং বলেছেন যে এদের সঙ্গে আমি অতীতেও সংলাপ করেছি, যদি আমি জানতাম যে এরা আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, আমার বাবার হত্যাকারীদের প্রশ্রয় দিয়েছে, সংসদে এনেছে, বিদেশে চাকরি দিয়েছে, তারপরে বিভিন্ন সময় সংলাপ তাদের সঙ্গে করেছে। কিন্তু এখন দেশে কোনো রাজনৈতিক সংকট নেই এবং এদের সঙ্গে কোনো ধরনের সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই। নাইমুল ইসলাম খান শুরু করবেন। মনে হয় বদি ভাই শুরু করলে ভালো হইতো। বদি ভাই তো একদম সক্রিয় অ্যাক্টিভিস্ট, আমরা তো মূলত বিশ্লেষণ করি। তবুও রাজনীতির পুরো বিষয়টাই তো একটা চলমান প্রবহমান নদীর মতো। আমি গতকাল, গত মাস, গত বছর, গত দশক এইভাবে চিন্তা করে তো বর্তমান বিশ্লেষণ করতে পারবো না, আগামী কাল, আগামী মাস, আগামী বছর, আগামী দশক সেভাবেও দেখা যাবে না। একটা ধারাবাহিকতা দেখানো যাবে, কিন্তু কেন, কখন, কোনটা কি হবে এটা কিন্তু যখন ঘটে, যখন ঘটবে তখন কি 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 সক্রিয় ছিল সেগুলির বিশ্লেষণ দিয়ে একটা ধারণা পাওয়া যায়। কারণ এগুলি তো মেকানিক্যালি হয় না, এটা একটা বিস্কিট প্রোডাকশন না। বিস্কিট প্রোডাকশন প্রসেসের মধ্যে যেমন সুনির্দিষ্ট রেসিপি অনুযায়ী ইনগ্রেডিয়েন্ট যাবে, এটা বের হয়ে প্যাকিং হয়ে যাবে। পলিটিক্স ইজ নট এনিথিং লাইক দ্যাট। এখন এরকম একটা অবস্থায় আমার মনে হয় নাই যে প্রধানমন্ত্রীর এই সমস্ত বক্তব্যগুলো এমন কোন নতুন কোন ইঙ্গিত দেয়। এটার মধ্যে সাম্প্রতিক বিষয়ের প্রতি কোনো নতুন ইঙ্গিত নেই এবং শুধু আছে এটার একটা কারেন্ট কিছু ঘটনাবলীর সাথে রিলেট করে শুধু একই কথাগুলি উনি বলেছেন, কারেন্ট রিলেশন, মানে কারেন্ট কথাবার্তাগুলির মধ্যে। এখন এই কারেন্ট কথাবার্তাগুলির মধ্যে কি, যে আমাদের এখানে অস্ট্রেলিয়া খেলতে আসে নাই, 2 জন বিদেশি নিহত হয়েছেন, এবং তারপরে ব্লগার হত্যার একটা ধারাবাহিকতা, আবার আমাদের ইসলামিস্ট কিছু নেতৃস্থানীয় মানুষও
হত্যার শিকার হয়েছেন, এইগুলো নিয়ে যে কনসার্ন বা উদ্বেগ আছে, এবং এটার সাথে বহির্বিশ্বের যে উদ্বেগ, এগুলি নিয়ে ওনার একটা বিশ্লেষণ দিয়েছেন। এবং এই বিশ্লেষণ উনি যেভাবে বলেছেন এভাবেই এটা সঠিক হইতে হবে এটাও নেসেসারি না, এটা ওনার বিশ্লেষণ। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমরা ব্যক্তিগত পর্যায়ে বহু নিরপেক্ষ বিশ্লেষকের সাথে আমরা অফ এয়ারে কথা বলি, গল্প গুজি। গতকাল রাত্রেও আমার যথেষ্ট বিশিষ্ট লোকজনদের সাথে দেখা হয়েছে একটা অনুষ্ঠানে, এবং তাদের কয়েকজনের সাথে পরপর কয়েক ঘন্টা আলাপ আলোচনার মধ্যে আমি তো মনে করি শেখ হাসিনার কনসার্নের সাথে তাদের কনসার্ন বক্তব্যের আকাশ পাতাল তফাৎ নাই। তফাৎ শুধু এখানে যে শেখ হাসিনা ইজ গভর্নিং, সুতরাং তাকে কিছু কৌশলগতভাবে তার কথা, তিনি যদিও বলেছেন তিনি প্রচুর কথা বলেন, কিন্তু তারপরও ডেফিনেটলি উনি বলেছেন আমি খোলামেলা কথা বলেন, প্রচুর কথা বলেন, প্রচুর কথা বলেন এবং খোলামেলা কথা বলেন। কিন্তু যত খোলামেলাই বলুন, যত প্রচুরই বলুন, উনি আবার ওনার স্বার্থ, ওনার দলের স্বার্থ, ওনার সরকারের স্বার্থ এটা দেখেই বলেন, এক্সেপশন ছাড়া। সেটিও উনি যেমন বলেছেন, আমি জাস্ট ইন্টারাপ্ট করি, প্লিজ বলেন। সংলাপ প্রসঙ্গে যখন বলা হলো, তিনি নিজের থেকে বলছেন যে আসলে অনেকে হয়তো বলতে পারেন যে রাজনীতি আমি করি, কেন আমি সংলাপ করব না বা অন্যের সঙ্গে আলোচনা করব না, কিন্তু আমি আমার দেশকে অসম্মান করে, আমার দলকে অসম্মান করে, আমার পরিবারকে অসম্মান করে আমি কিছু করতে পারি না, করব না, আমি একজন মানুষ। কিন্তু না, আমি এটাই বলছি যে আপনি এটা বললেন তো, আবার আপনি কিন্তু বলেছেন, উনিই বলেছেন, মানে উনিও এক জায়গায় বলেছেন যদি জামাতকে ছাড়ে তখন আবার দেখা যাবে। এই ইঙ্গিত আওয়ামী লীগ থেকে অতীতেও দেওয়া হয়েছে, দেওয়া যে হয় নাই তা না। এখন আমি এই জন্যই বলছি যে এটার মধ্যে ওভারঅল এমন কোন নতুনত্ব নাই যেটা নিয়ে আমরা এখন ঝাঁপিয়ে পড়ে বিশেষ কোন ইঙ্গিত খুঁজে বের করে নিয়ে আমাদের আগামী দিনের রাজনীতির একটা অঙ্ক এখনই কষে ফেলতে পারবো। আমার কাছে ওইরকম বিশেষ কোন ইঙ্গিত বহ কিছু আছে বলে মনে হয় না, বরং আমার মনে হয় শি ইজ ভেরি কনফিডেন্ট যে আপাতত বিএনপি জামাতের রাজনীতি ওনার মানে ক্ষমতা বা সরকারকে টলাতে পারবে না। উনি এটাও মনে করেন যে পশ্চিমাদের একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশের ব্যাপারে, এবং তারা এখানে যে কোনো একটা সুযোগে একটা চাপ সৃষ্টির চেষ্টা হাতছাড়া করবে না, এবং সেটা নিউট্রালাইজ করার জন্য উনি আন্তর্জাতিক পরিসরেও ওনার নড়াচড়া, ভিজিটস, এমনকি কেনা বেচা, মানে ব্যবসা বাণিজ্য কার কাছ থেকে করতে হবে, এগুলি যথেষ্ট সতর্কতার সাথে উনি করছেন। আমার ধারণা উনি এটাও জানেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদী যদিও বাংলাদেশ সরকারকে সমর্থন দিচ্ছেন, কিন্তু গোপনে সম্ভবত মোদী বিএনপিকেও ছাড়ছে, মানে একেবারে ছেড়ে দিয়েছেন তা নয়, এগুলিও উনি হয়তো জানেন বলেই আমরা লক্ষ্য করি যে আওয়ামী লীগ বা বর্তমান সরকারের কৌশলের মধ্যে একটা হচ্ছে বিস্তৃত করা, অপশনস অনেক তৈরি করা বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে, যাতে সাময়িকভাবে হলেও কোনো সমস্যা দেখা দিলেও এটা যেন নিউট্রালাইজ করা যায়, সেই প্রচেষ্টাগুলি তার মধ্যে আছে। এখন বৈদেশিক যে প্রেসারের প্রশ্ন, বাংলাদেশ আমরা যদিও বলি যে সিরিয়াতে বা কোথায় কোথায় কিভাবে ইন্টারভেনশন ওয়েস্টার্নাররা করে, কিন্তু বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে সিরিয়ার মতো কোনো কন্ডিশনের ভিতরে নাই, বিরাজ করে না। বাংলাদেশে এত তাড়াতাড়ি কোনো ছুতনাতা পাওয়া ইজি হবে না, মানে ওই 2-4-5 জনের মৃত্যু কিন্তু আমেরিকাকে এখানে হিট করার জন্য কোনো ম্যান্ডেট এনে দিবে না। ইট ইজ নট দ্যাট ইজি এনিমোর। এটা অনেক, এটা যারা কল্পনা করে তারা কল্পনার মানে এটা মানে এই জগতের কল্পনা, এটা বহির জগতের কল্পনা। বোকার স্বর্গে বললাম না, কারণ ওনাদের অনেকের আবার আপাদমস্তক দেখায় শোনায় আমাদের সম্মানিত মানুষ, এই জন্য আপনি বলে ফেললেন আপনার সাহস আছে, আমারও তো সাহস নাই। আমি বললাম যে তারা রিয়েল রীতিতে নাই, ওনারা ঠিক রিয়েলাইজ করছেন না। আরেকটা জিনিস হলো, এইখানে বিদেশিদের মধ্যে আবার একটা গ্রুপ আছে, তারা রিয়েলাইজ করে যে তারা তো চায় এখানে ডেমোক্রেসি শক্তিশালী হোক, কিন্তু মুশকিল হলো তারা আবার এটাও বুঝে যে এই ডেমোক্রেসিটার জন্য যদি আমি বেশি জোর দেই তাহলে যাই করি না কেন এটার বেনিফিট যাবে বিএনপির কাছে, এবং তারা আর এখন অতটা শিওর না যে বিএনপি তাদের জন্য
সুখকর কোন ডেমোক্রেটিক শক্তি এদের চাইতে বেটার, এদের চাইতে না এটা চাইতে বেটার ভাবলেও হয়তো ধরেন বেটার কি না ধরেন আমি একটা তাত্ত্বিক ভাবে যদি ধরে নিই যে অ্যাপারেন্টলি এখন যদি আওয়ামী লীগ যেভাবে চালায়, বিএনপির গভর্নমেন্ট এর চাইতে হয়তো একটু কম করেছিল, কিন্তু এটা তো টাইমের কারণে। 8 বছর আগে তাদের কৌশলের মেধাও তো কম ছিল। আজকে আগামী আপনি যদি এইভাবে দেখেন, 90-এ যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, ওই সরকারটাকে আপনি তুলনা করেন 2001-এ ক্ষমতায় আসা বিএনপির তুলনা করলে দেখবেন একটা হলো ফেরেশতার সরকার, তুলনা করলে 2001-এরটারে মনে হবে শয়তানের সরকার, যদি বিএনপির দুইটা রাজত্বকাল আপনি কম্পেয়ার করেন। আবার 96 থেকে আওয়ামী লীগের সরকার আর 2008-এর আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ অনেক নিষ্ঠুর সরকার মনে হবে না? অনেক দুর্নীতি প্রশ্রয় দেওয়া, মানে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী নিষ্ঠুর সরকার মনে হবে আওয়ামী লীগের কাছে। তো এগুলি তাইলে আমরা কি পেলাম যে আসলে সবাই ইনক্রিজিং অর্ডারে খারাপ হচ্ছে। সুতরাং ইট ইজ মোস্ট লাইকলি যদি এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় বিদেশিদের গণতন্ত্রের প্রত্যাশার চাপে, তাহলে বিএনপি এর পরে কি করবে? সেটাই বলছি যে আরো ভালো ডেলিভার করতে পারবে সেরকম নিশ্চয়তা নেই। ভালোর তো প্রশ্ন না, তারা তো যদি ওই অর্ডারে আমাদের যে অর্ডারে আসে, আরেকটা কি ভয়াবহ ব্যাপার হবে। এবং অনেকে বলেনও যে সম্ভবত এটা অনেকে বলেন এটা আওয়ামী লীগের নামে, যে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি নির্বাচনে জেতা আর ক্ষমতা গ্রহণ এর মধ্যে দেশে 20-22 লোক হয় মারা যাবে, নইলে বিদেশে চলে যেতে হবে। তো এগুলি কিন্তু কথা আছে, এগুলি আমরা যতই লুকায় রাখি এগুলি কিন্তু কথা আছে। এবং এই নাম্বারটা এখন ইনক্রিজ হচ্ছে, মানে আওয়ামী লীগের রেজিম যত বড় হচ্ছে ওই নাম্বার অফ ভালনারেবল পিপল বাড়ছে। কেন বাড়ছে? কারণ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বাড়ছে। আওয়ামী লীগের, আমি কিন্তু সাপোর্টারও বলবো না, আওয়ামী লীগের সদস্যও বলবো না, আমি বলবো আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা নাকি তখন হয়ে যাবে বিএনপির টার্গেট, এই সংখ্যাটা বাড়ছে। তারা যতদিন ক্ষমতা থাকবে এটা বাড়তে থাকবে। তো বাড়তে থাকলে টার্গেটও, নাম্বার অফ পিপল আরো বাড়তে থাকবে। সো এটা কিন্তু ডেঞ্জারাস একটা সিচুয়েশন। সো আমাদের এটা থেকে মুক্তির জন্য আমরা কোন স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে যে আলাপ আলোচনা হয়, আমার মনে হয় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ পুনঃ প্রতিষ্ঠা করার জন্য মানে সাধারণ পলিটিক্যাল সায়েন্সের বইগুলি আর পড়া উচিত। এইগুলি বঙ্গোপসাগরে ফেললেও হবে না, এগুলি প্রশান্ত মহাসাগরে নিয়ে ফেলতে হবে, যাতে ঢেউয়ে আবার চলে না আসে। কারণ আমাদেরকে নতুন করে ভাবতে হবে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ একটা ক্রান্তিকালে আছে, বাংলাদেশ একটা অসাধারণ শুভ, গণতন্ত্রের অর্থে শুভ অর্থনৈতিক অগ্রযাত্রা, আমাদের যে ডিসক্রিমিনেশন দূর করা, এই সমস্ত কিছুর অর্থে একটা ট্রানজিশনে আছে। আমরা ভালোর মহাসড়কে ঢুকতে পারি, কিন্তু এখন আমরা ঘুরপাক খাচ্ছি ওই সার্কেলের মধ্যে। এটা খারাপ দিক হলো ঘুরপাক খাচ্ছি, মাথা ঘুরাচ্ছে। আর ভালো দিক হলো যে আমরা মহাসড়কের পাশেই আছি, যে কোনো সময় যদি আমরা মহাসড়কে ঢুকে যাই তখন কিন্তু আমরা শনৈ শনৈ উন্নতি হবে ইন অল রিগার্ডস। তো এখন এইটা করতে গেলে যে আমাদের একদম মানে পুরনো চিন্তা ভাবনাগুলি সব ঝেড়ে ফেলে পুরো জিনিসটাকে নতুন রেজিমে ভাবতে হবে, কমপ্লিটলি নতুন আঙ্গিকে ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে, এভরিথিং, অল ডেফিনেশনস নতুন করে ভাবতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের সবকিছু তো স্বতঃসিদ্ধ না, এখানেও ধারণার বিবর্তন হয়। ওই অর্থেই বলছি, আমি কিন্তু বলি না রিসেন্ট বই, আমি বলছি যে পুরনো বইগুলি সব পালা দিতে হবে। এই আলোকেই হয়তো আবার নতুন তত্ত্ব দাঁড় করাবে, ভবিষ্যতে দাঁড়াবে। যাই হোক, এখানে অর্থনীতির মানুষ আছেন, রাজনীতি নিয়ে যদি কাজ করেন ডক্টর মজুমদার। নাঈমুল ইসলাম খানের যেই কথা যে আমরা মহাসড়কের পাশেই আছি, আবার খাদের প্রান্তেও আছি অনেকের, তো আমরা যে কোনো দিকে যেতে পারি। আমরা মহাসড়কেও গিয়ে সামনের দিকে দ্রুত গতিতে অগ্রসর হতে পারি, আবার খাদের সে আমরা নিমজ্জিত হয়ে আমরা তলিয়ে যেতে পারি। তো এই ঝুঁকিতে আমরা আছি নিঃসন্দেহে, এবং এটা একটা ক্রান্তিকাল, আমি ওনার সাথে একমত। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আপনাদের সাথে জনাব নজরুল ইসলাম খানের সাথে আমি একমত যে তার বক্তব্যগুলো একই, তিনি বিভিন্ন প্রেক্ষাপটে একই বক্তব্য, ভিন্ন প্রেক্ষাপটে একই বক্তব্য উপস্থাপন করেছেন।
তবে কিছু কথা তিনি বলেছেন, যেন এই কথা তিনি আগে বলেন নাই, যে তিনি রক্ত মাংসের মানুষ, তিনি তিনি আবেগ ইত্যাদি দ্বারা মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি, হ্যাঁ, যে কোনো মানুষের মধ্যেই কম বেশি হ্যাঁ আছে। তবে উনি বলেছেন উনি খোলামেলা কথাবার্তা বলেন, ওটিও বলেছেন আসলে। তবে আমি মনে করি হ্যাঁ তিনি রক্ত মাংসের মানুষ, কিন্তু তিনি সাধারণ মানুষ নন। আমরা সাধারণ মানুষ এক অর্থে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিচরণ আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে হয়তো সফলতাও আছে, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি সরকার প্রধান এবং তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। যদিও নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, নির্বাচন নিয়ে সমস্যা ছিল, তিনি যে এই 16 কোটি 17 কোটি কেউ কেউ বলে, এই 17 কোটি ব্যক্তিকে শাসন কার্য পরিচালনায় নয়, নেতৃত্ব দেওয়ার কথা। তাই তিনি আপনার মতো আমাদের মতো সাধারণ মানুষ নন। তাই তাকে যেটা আমাদের পক্ষে করা সাজে, আমাদের পক্ষে করা উচিত, আমরা করতে পারি, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে করা উচিত নয়। এবং কারণ তাকে এই যে আমরা আগে যেটা বললাম, যে আমরা যে খাদের প্রান্তে আর এই যে মহাসড়কের পাশে আছি, এই বিষয়টা তাকে বিবেচনায় নিতে হবে, আমরা বিবেচনায় না নিলে হবে। এবং এই বিবেচনা নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে, এই বিবেচনা নিয়েই তাকে ওই যে তার করণীয় নির্ধারণ করতে হবে। তাই তিনি যে রক্ত মাংসের মানুষ, কিন্তু তিনি সাধারণ মানুষ নন। এবং আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই রকম সিদ্ধান্তই, সাহসিক সিদ্ধান্ত, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করি যেটা জাতিকে সামনের দিকে নিয়ে যাবে, খাদে ফেলে দেবে না। তাই আমি ওনাকে ভিন্নভাবে দেখি। জামাতের প্রসঙ্গটা এসেছে, জামাত নিষিদ্ধকরণের প্রসঙ্গে, সেটি উনি বলেছেন যে এটি আদালতে এখতিয়ারভুক্ত। আমি তো মনে করি দুটো বিষয়ে আমরা জিম্মি হয়ে গেছি, দুটো বিষয়ের প্রতি, দুটো বিষয়ের কাছে। একটা হলো জামাত নিষিদ্ধকরণের বিষয়ে, আরেকটা হলো যুদ্ধাপরাধের বিচার। আমি মনে করি, এবং আমার মনে হয় দেশের অধিকাংশ মানুষই মনে করে, যে যুদ্ধাপরাধের বিচারটা দ্রুত সম্পন্ন করা দরকার এবং এটার সমাপ্তি ঘটানো দরকার। ঠিক জামাতের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছা দরকার, কিন্তু আমরা যেন বিভিন্ন রকম অজুহাত, বিভিন্ন রকম রাজনৈতিক বিবেচনাতে আমরা যেন এর কাছে জিম্মি হয়ে গিয়েছি, এবং এটা কিন্তু পুরো বিষয়টাকে আরো বেশি জটিল করে তোলে। আর প্রধানমন্ত্রী যেই কতগুলো কথা বলেছেন, তার প্রেক্ষিতে এটা সুস্পষ্ট, যে তার কথা সুস্পষ্ট যে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে। তিনি বলেছেন আইএস নাই, জঙ্গি নেই, তার কথা যেটা বোঝা গিয়েছে, কিন্তু এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, এবং তার জন্য তিনি জামাত বিএনপিকে দায়ী করেছেন। এটা তিনি আন্তর্জাতিকভাবে যাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত, মানে কথার মূল কথা সেটি, সেরকম জঙ্গি নেই, জঙ্গি যেটি আছে সেটি বিএনপি জামাতের জঙ্গি আছে। বিএনপি জামাতের জঙ্গি আছে, কিন্তু এটা ভালো হইতো যদি এটা তদন্তের মাধ্যমে, এটা নির্মোহ তদন্তের মাধ্যমে, এটা এই যে সময় নিয়ে এটা যদি প্রতিষ্ঠা করা যেত। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তদন্তের আগেই যখন এই বিষয়টা, এই বক্তব্য আসে, তখন এটাকে অনেকেই মনে করে যে এটা রাজনৈতিক ফায়দা নেওয়া হচ্ছে, এটা একটা রাজনৈতিক বক্তব্য। এবং এই রাজনৈতিক বক্তব্যের কিন্তু একটা ভয়াবহ দিক আছে। এই রাজনৈতিক বক্তব্যের ভয়াবহ দিক হলো যে যারা সত্যিকারে দোষী, আমরা জানি না কারা, যারা সত্যিকারে দায়ী এবং যারা এই সকল নৃশংস কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, এই যে এই রকম রাজনৈতিক বক্তব্যের কারণে, এইরকম দোষারোপের যে সংস্কৃতি, এই সংস্কৃতি অব্যাহত থাকার কারণে তারা পার পেয়ে যেতে পারে। এটাই একটা ভয়াবহ দিক। আর একই সাথে এই দোষারোপের কারণে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের উপর যদি দমন পীড়ন করা হয় এবং যেটা হচ্ছে বলে অনেকের ধারণা এবং সুস্পষ্ট, তাহলে কিন্তু এটার পরিণতিও কিন্তু মঙ্গলকর নয়। কারণ যারা আজকে ইয়েতে যাচ্ছে, জেলে যাচ্ছে, যারা গ্রেপ্তার হচ্ছে, কিংবা যারা হয়রানির শিকার হচ্ছে, যারা পলাতক থাকছে, যারা দৌড়ের উপর থাকছে, তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসতে বাধ্য। যে যারা জেলে যাচ্ছে কিংবা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হচ্ছে, তারা কিন্তু জঙ্গি হিসাবে কিন্তু তারা ওই আবির্ভূত হওয়ার কিন্তু সেই ঝুঁকি থেকে যায়। তো আমরা যদি এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আমরা যদি দমন পীড়নের আশ্রয় নেই, সেটা কিন্তু তাহলে
যেটা আমরা অস্বীকার করছি এখন, যেই আন্তর্জাতিক জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদেরই কিন্তু আমরা তার জন্য একটা উর্বর ক্ষেত্র প্রস্তুত করে দেব, আমার আশঙ্কা। তো আমার মনে হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আরো ওই যে সাহসী, শুধু সাহসী নয়, আরো তথ্যভিত্তিক এবং নির্মোহ এবং তদন্তের ভিত্তিতে যেটা পাওয়া যাবে সেই ভিত্তিতে বক্তব্য দেবে, সেটাই আশা করি। আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, হয়তো আছে, আমাদের জানা নেই, হয়তো আছে। কিন্তু যেটা আমি নজরুল ইসলাম খানের সাথে একমত, যেটা বলা হচ্ছে এখানে আইএস আছে, এটা আমরা স্বীকার করলেই, এটা স্বীকৃত হলেই যে আন্তর্জাতিকভাবে আক্রমণ হবে, এটা বোধহয় ওই যে অকল্পনীয় বর্তমান। উনি আরেকটি কথা বলেছেন যে আইএস এর প্রসঙ্গে যেটি বলেছেন যে আইএস এর যে কর্মকাণ্ড দুনিয়াব্যাপী, তার সঙ্গে বাংলাদেশের কোনো ঘটনার কোনো মিল নেই, একটি ইনসিডেন্টেরও কোনো মিল নেই। আমরা জানি না, আমরা পুরো তথ্য জানি না, উনি অনেক তথ্য জানেন আর যেটা আমাদের জানা নেই। ধরেন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তো যে এই যে তাদের ওয়ার অ্যান্ড টেররের মাধ্যমে তারা যে সন্ত্রাসী নির্মূল করার, তারা যে জঙ্গিবাদ নির্মূল করার চেষ্টা করেছে, এবং তার শিক্ষা কি তারা পায়নি? তার শিক্ষাটা কি? এই জঙ্গিবাদ নির্মূল করতে গিয়ে বিলিয়নস অফ ডলার্স খরচ করে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা, পৃথিবীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্র ব্যবহার করে তারা কিন্তু এই জঙ্গি দমন করার চেষ্টা করেছে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য বিশেষত। তো কি হয়েছে? তার উল্টো হয়েছে। সারা দেশে ইন্টারেস্টিং পয়েন্ট, মানে এই সময় আমি একটু ঢুকি এবং আমরা মাঝে মাঝে একটু শেয়ার করি। আপনি তো একটা পর্যায় থেকে বললেন এই জঙ্গির সৃষ্টি তো করলো আমেরিকা ইন দি নেম অফ তালেবান। ইভেন এখন এটা পত্রিকায় প্রকাশিত, গবেষণায় প্রকাশিত যে আইএসও আমেরিকানরাই এস্টাবলিশ করেছে। এখন তারা আমাদেরকে কি শিখাইতে আসবে, কি নসিহত দিবে জঙ্গিবাদ নিয়ে? তবে আমাদের, আপনি আজকে যেই কথাটা বললেন মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করছেন বা যেভাবে বলছেন, এটার ভবিষ্যৎ ইম্প্যাক্ট কি হবে, এইটা কিন্তু এটার ব্যাপারে আপনি একটু, মানে এটা তো হলো ফরওয়ার্ড লিঙ্কেজ দেখাইলেন, এবার একটু ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যাই। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু এর পূর্ববর্তী গভর্নমেন্টস বা পার্টির যে মানে কর্মকাণ্ড, সেটার পরিণতিটা কিন্তু এইটা এখন যেটা চলতেছে। আমরা মাসুল দিচ্ছি, আমরা মাসুল দিচ্ছি। অপকর্ম এমন না যে শেখ হাসিনা নিজের থেকে জন্ম নিয়ে এই কাজগুলি করতে চেয়েছেন, উনি এখন এটা করতে পারছেন। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট শেখ হাসিনা ইজ। ওনার উপরে গ্রেনেড হামলা হয়েছে, এটা কোনো গল্প না। ওখানে 22 জন মানুষ, 24 জন মানুষ মারা গেছেন। উনি মার্জিনালি হি ওয়াজ সেভড। আমরা কি কেউ রিয়েলাইজ করি দি ট্রমা? আমরা এরপরের গভর্নমেন্ট কি তার ট্রমা এবং তার আইনি অধিকার শ্রদ্ধা দেখিয়েছে? নাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আমরা কি সেলিব্রেট করতে পারি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড? আমরা কি ধিক্কার? 15ই আগস্ট অনেকে বলেন যে শেখ হাসিনা আর খালেদা জিয়া জন্মদিন পালন করেন, এই জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ খুব রাগ। আমি জানি না আমি এখানে বলেছি কিনা, আমি অন্তত একটা জায়গায় বলেছি, আমি এখনো বলি, খালেদা জিয়া 15ই আগস্ট জন্মদিন পালন করবেন, কেক কাটবেন, এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিছু মনে করবে না, এটা গ্যারান্টি আমি দিব। কিন্তু উনি ওই একই দিনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে হয় বঙ্গবন্ধুর ওইখানে ফুল দিয়ে আসবেন। উনি শুধু প্রকাশ করুন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা একটা নিন্দনীয় অপরাধ হয়েছে এবং আমরা এটা নিঃসন্দেহে, আই থিংক, এখন উনি যদি ওইখানে ফুল দিয়ে এসে তারপরে 10টা কেক কাটেন, আমার মনে হয় না এটা কোন যন্ত্রণা তৈরি করবে। সরি বলি ভাই, না, আমাদের এটা নিঃসন্দেহে এটা নিন্দনীয় ঘটনা। যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই যে 75-এর 15ই আগস্ট হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার উপর যে আক্রমণ, সেটা নিঃসন্দেহে নিন্দা করবে, এবং যারা নিন্দা করবে না তারা শুধু পক্ষপাত দুষ্টই নয়, তাদের ওই যে তাদের সুস্থতা সম্পর্কেও আমার মনে প্রশ্ন আছে। তো আমি যে কথা বলছিলাম যে এই যে এত অর্থ ব্যয় করে,
এবং এত আধুনিক সমরাস্ত্র কাজে লাগিয়েও তারা কিন্তু জঙ্গির মূল উৎপাটন করতে পারে নাই, বরং সারা দেশে এটা ছড়িয়ে দিয়েছে, সারা দেশে ছড়িয়ে দিয়েছে। এবং এর ফলে কি হলো? এর ফলে শুধু যেই সব দেশে আক্রমণ হয়েছে, যেই সব দেশে এই জঙ্গি দমনের কর্মকাণ্ড চলেছে, সেই সব দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পূর্ব পশ্চিমা দেশের তাদের জীবনও বিপন্ন হয়েছে, তারাও ঝুঁকির মধ্যে, চরম ঝুঁকির মধ্যে পড়েছে। তো এই কেউ যদি মনে করে যে তারা আরেকটা জায়গায় নতুন একটা ফ্রন্ট খুলে যে আবার এই একই কর্মকাণ্ড করবে, এবং এর ফলে যে যেটা ঘটেছে এবং এর ফলে যে জঙ্গিবাদের আরো বিস্তার ঘটবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে কিংবা পশ্চিমা দেশকে যে নিরাপদে রাখবে, সেটা কিন্তু কোনোভাবেই কল্পনা করা যায় না। অতএব আমার মনে হয় না তারা কাঁচা মাছ মাংস খায়, আমার মনে হয় তারা এটা বুঝে। আর এছাড়াও যেটা তারা ইরাকে করতে পেরেছে, এটা কিন্তু এখন করতে পারবে না। আন্তর্জাতিক বিশ্ব অন্যান্য দেশ তাদেরকে করতে দেবে না। আর আরেকটা হলো যেটা আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এসছে, তার থেকে কিন্তু শিক্ষণীয় আছে। শিক্ষণীয়টা কি? এই যে আপনি জঙ্গিবাদকে মূল উৎপাটন করতে গিয়ে আপনি যদি বল প্রয়োগ করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। এবং যেটা ঘটেছে, আপনি অবশ্যই যারা জঙ্গি, যারা অপরাধী, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, যারা অন্যায় করে, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নিঃসন্দেহে। তবে এই বিষয়টা কিন্তু শুধু এই যে আইন শৃঙ্খলার বিষয় নয়। এই যে এই জঙ্গিবাদ, এই যে কিংবা এই যে সন্ত্রাস নির্মূল করা কিংবা সন্ত্রাসের মূল উৎপাটন করা কিংবা দেশে শান্তিপূর্ণ পরিবেশ অর্জনের জন্য, এটা আমাদের অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের কাজ করতে হবে। একই সাথে আমাদের সমাজে ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের যে সকল বিরোধগুলো আছে, যে রাজনৈতিক বিরোধ, অন্যান্য বিরোধ, সেই বিরোধগুলো মীমাংসা করতে হবে। এবং একই সাথে দমন পীড়ন থেকে আমাদের বিরত থাকতে হবে। তা না হলে কিন্তু আমরা এই বিষয়টাকে আরো উস্কে দেব, আরো যেই সমস্যাটা এখনো হয়তো ওই যে গুরুতর হয়নি, সেই সমস্যাটাকে গুরুতর করে ফেলবো। কিন্তু এটার একটা এলিমেন্ট অ্যাড্রেস করেছেন উনি, কিন্তু বলেছেন যে ধর্ম বিরোধী লেখালেখি, কারণ উনি কিন্তু সচেতন বলেই কিন্তু ওইটাও অ্যাড্রেস করেছেন, কারণ উনি কিন্তু এগুলিও বরদাস্ত। আমি যে কয়টা সুস্পষ্ট বলতে চাই, এবং এটা বলেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে, যিনি বলছিলেন যে মাঝে মাঝে বলা হয় যে লেখালেখিতে সতর্ক থাকার জন্য, আমরা কতটা সতর্ক থাকবো, মানদণ্ড কি হবে? তো উনি বলেছেন যে সতর্ক থাকবার কিছু নেই, শুধু এই বিষয়টা মাথায় রাখলেই চলবে যে কারো কোনো ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া না। তো আমি যে কথাটা বলবো, যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে এখন, তাদের সেই আগের পলিসি থেকে তারা কিন্তু সরে এসছে। তারা এখন আর সেই যুদ্ধাংদেহী ভাব নয়, এবং সেই অস্ত্র দিয়ে কিংবা বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে না। তারা এখন ডায়ালগ, তারা এখন আলাপ আলোচনা, তারা এখন সমঝোতা, সম্প্রীতি, এগুলোর দিকে কিন্তু মনোযোগ দিচ্ছে। তো আমার মনে হয় এটা কিন্তু তাদের শিক্ষা। এটা অথবা সফট এক ধরনের প্রেসার ক্রিয়েট করার চেষ্টা, যেখানে দরকার। আই থিংক তাদের শিক্ষাও, তাদের এটা সুস্পষ্ট, এটা কারো কাছে বোধহয় অস্পষ্ট নয়, যে এখানে যদি কিছু ঘটে কিংবা মধ্যপ্রাচ্যে কিছু ঘটে কিংবা এই যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি কিছু ঘটে, এতে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়, সবার উপর এটা প্রভাব পড়ে, বিরূপ প্রভাব পড়ে। তাই এখানে জঙ্গিবাদের উত্থান হলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এবং সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো আমি মনে করি যে আমাদের যেই সকল তদন্ত চলছে, এই সকল তদন্তগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া দরকার, দোষীদেরকে সাব্যস্ত করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। একই সাথে আমাদের সংলাপের মাধ্যমে আমাদের কতগুলো বিষয়ে সমঝোতা পৌঁছা দরকার, এবং এই সমঝোতার ক্ষেত্র যত বিস্তৃত হবে, ততই কিন্তু আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা কিন্তু আরো নিশ্চিত হবে। তো আমি মনে করি আমাদেরও শিক্ষা নেওয়া। আরো কিছু প্রসঙ্গ যেমন উল্লেখ করেছেন, একটি কথা প্রসঙ্গে, ওনার দলে উপদলীয় গ্রুপ ভারী করবার জন্য বিএনপি জামাতের নেতাকর্মীদের নেয়ার একটা প্রবণতা দেখা গেছে বিভিন্ন অঞ্চলে, এবং সেটি উনি বলেছেন যে বিএনপি জামাতের এইসব লোকজন যদি ভালো হয়ে যায়, তারপর উনি বলছেন যে তার দলে যেন কাউকে না নেওয়া হয়।
এটি একটি। আরেকটি হচ্ছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক একটি বিবৃতিকে ঘিরে সেটি উনি ইঙ্গিত করেছেন যে হয়তো কারো টাকা পেয়ে তারা করেছে, যেমনটা টিআইবির ক্ষেত্রে বলা হয়েছে। টিআইবি যখন বলছে যে সংসদ অধিবেশন গতকাল শুরু হলো, যে এই সংসদ আসলে একটি পুতুল নাচের নাট্যশালা আর কি, নাট্যশালা। আমার মনে হয় যে ওই আমি টিআইবির ওই ডিরেক্টর মহোদয়ের সাথেও একটা টক শোতে ছিলাম, ডক্টর ইফতেখারুজ্জামান, না ইফতেখারুজ্জামান নয়, ডাইরেক্টর রিসার্চ যিনি। এখন আমার কিন্তু আমরা আসলে ডাবল স্ট্যান্ডার্ডের কারণে অনেকগুলি ইম্প্যাক্ট পাই না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওই অ্যামনেস্টির ইঙ্গিতের জন্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, ওনারা বিদেশি ফান্ডে কাজ করেন, খুব ন্যাচারালি, কোনো দোষের কিছু না। এখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের এই ফান্ড ইউটিলাইজেশনের ট্রান্সপারেন্সিটা কোথায়, তখন তারা একটা চমৎকার জবাব দেন, আমরা তো অ্যানুয়াল রিপোর্ট দেই। কিন্তু তারা যখন রাষ্ট্রের বা কোনো প্রতিষ্ঠানের ট্রান্সপারেন্সি নিয়ে বা সততা নিয়ে, দুর্নীতি নিয়ে প্রশ্ন করেন, তখন তাদের অ্যানুয়াল রিপোর্টটা কিন্তু তারা গ্রহণ করেন না, তারা তখন তাদের ফাইন্ডিংস। আমি প্রশ্ন করেছি যে আপনাদেরকে যে টাকা যেই দিক, এটা কিন্তু আপনাকে দেয় না, এটা ইন দি নেম অফ দি পিপল অফ বাংলাদেশ আসে, টাকাটা আসে, হুএভার, এটা আসতে বাধ্য, দিস ইজ দি ল। তো সো ইট ইজ এ পাবলিক মানি, ইট ইজ নট এ প্রাইভেট মানি দ্যাট ইউ আর হ্যান্ডলিং। তাহলে এই যে আপনি রিসার্চটা করলেন, রিসার্চের একটা ফুটনোট থাকবে না কেন যে এই টাকাটা অমুকের অর্থায়নে এত টাকা এই কাজে ব্যয় করা হয়েছে? কারণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো অর্গানাইজেশনের দাবিতে আপনি দেখবেন সারা দেশে যখন এখন কন্ট্রাক্টরের কাজ হয়, ওখানে লেখা থাকে এটার জন্য বরাদ্দ এত, এটা সেটা, এটা সেটা। হ্যাঁ, এটা কেন থাকে? কারণ এটা পাবলিককে সচেতন রাখার জন্য। তো আমি প্রশ্ন করেছিলাম যে আমি যদি জানতাম যে এই কাজটা করতে আপনি কত টাকা অর্থ ব্যয় করেছেন এবং এটা সোর্সটা কি, তাহলে আমার কথা বলতে সহজ হইতো, আমিও বলতে পারতাম যে ইট ইজ নট ওয়ার্থ দিস মানি। এখন আমি বলতে পারছি না, কারণ আপনি টাকার অঙ্কটা বলছেন না, কার কাছ থেকে পেয়েছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা বলতে পারছি না। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে তার ওয়েবসাইটে নাকি আছে, আমি দেখি নাই, আমি একটা রিজনেবল মানুষের কাছ থেকে জেনেছি যে আপনারা যে কেউ আমাদেরকে ফান্ড করতে পারেন, আমরা নেই, সরি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং যে আপনারা আমাদেরকে ডোনেট করতে পারেন, এবং আপনারা যদি চান এই তথ্য আপনাদের ডোনেশন সম্পর্কে কেউ জানবেন না, এটা আমরা নিশ্চিত করব। তার মানে তো স্বচ্ছতার অভাব, তার মানে তো কার টাকা নিয়ে কিসের রিসার্চ হচ্ছে, কেন হচ্ছে আমরা কি জানি না? সারা দুনিয়া ব্যাপী এটা মনে করেন খাওয়া দাওয়ার বিষয় নিয়ে রিসার্চ, ঔষধ নিয়ে রিসার্চ। অনেক ডোনর তো অনেক সময় চাইতে পারেন আর কি, আমি জানি না কি চাইতে পারেন, যে আমি ফান্ড করছি, তুমি এই আমি যে ফান্ড করলাম সেটা তুমি স্বচ্ছতা জানাবা না। যদি না জানায়, হ্যাঁ, এটা যদি একটা জনহিতকর কাজ হয় যে একজনের 10 জনের লেখাপড়ার ব্যবস্থা করো, এখানে যুক্তিসঙ্গত। কিন্তু আপনি যখন একটা পলিটিক্যাল কাজে যাবেন, আপনার কোনো অধিকারই নাই ফান্ডের সোর্স সম্পর্কে না বলা, তাইলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনার আকাঙ্ক্ষাটা এবং আপনার দাবিটা আমি অযৌক্তিক বলছি না, এটা যৌক্তিক, কিন্তু হচ্ছে না, হতেই পারে। তো আমার মনে একটা অসুবিধা হতে পারে, যেটা হলো যে তারা একটা কতগুলো কর্মসূচির ভিত্তিতে তারা বোধহয় ওই যে অনেকগুলো দাতা সেখানে অর্থায়ন করে, তাই দাতার কোন দাতা কোন কোন কাজে কনসোর্টিয়ামের কথা বলবে। বদি ভাই, আমি এটা কথা বলি, এটা বোধহয় তাদের ওয়েবসাইটে আছে না। আপনি এখন ওদের জন্য যে সাফাইটা দিলেন, না আমি সাফাই বলতে বলছি, দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ দ্য রিয়ালিটি। এইটা যদি রিয়েল হয়, তাহলে আপনি যখন বলেন 1 ঘন্টা সংসদ না চললে এত টাকা ক্ষতি হয়, সেখানে যে অসৎ ভাবে স্টাফের বেতন, যেটা তারা অসংসদ চলুক বা না চলুক তাদের বেতনটা তো এমনিতেই যাবে, তো আপনি তো ওইটা এই টাকার অঙ্কটাকে সেক্সি করার জন্য, অপরাধটাকে ঘৃণ্য করার জন্য আপনিও তো সেই সুবিধা নিয়েছেন এখানে। হাউ কুড ইউ ডু দ্যাট? আপনি তো ন্যায়সঙ্গত ভাবে হিসাবও বের করেন নাই যে প্রকৃত মিনিমাম খরচটা কত। আপনি নিয়েছেন ম্যাক্সিমামটা, যেটা আপনার টোটাল সংসদ পরিচালনার জন্য সারা বছর ওই যে বোনাস পায় 12 মাসে 1 মাস, ওইগুলিও তো যোগ করেছেন। আমি তো যে কোনো যুক্তিসঙ্গত মানুষে জানবে যে সংসদ চালানো মানে শুধু ইলেকট্রিসিটি না, যুক্তিসঙ্গত মানুষটা, কিন্তু আপনি যখন এটা প্রেজেন্ট করছেন,
এইটা একটা মানে বললাম তো এটা আকর্ষণীয় ফিগার হয়ে যায়। সংসদ চালাতে একদিনে সংসদ না চললে এত টাকা ক্ষতি হয়, এটা একটা ভয়াবহ চিত্র তৈরি করে। অথচ আমি কিন্তু আরেকটা প্রশ্ন, কিন্তু সংসদের পরিচালনাকে এভাবে টাকার অঙ্ক দিয়ে মাপা আমি অবশ্যই মনে করি একটা নোংরা প্রবণতা। কারণ জাতীয় সংসদ একটা সার্বভৌম কার্যক্রমে জড়িত, এটা টাকার অঙ্ক দিয়ে কেউ খেলো ভাবে। আমি আবারও বলি, ওনাদের একাডেমিক ডিগনিটি, ডিসেন্সি লোপ পেয়েছে যখনই উনি উচ্চারণ করেছেন যে এটা একটা ইয়ের নাট্যশালা। আর তাদের আভ্যন্তরীণ বক্তব্যের মধ্যে স্ববিরোধিতা দেখেন। ওখানে বলেছে যে এটা একটা কি বিরোধী দলকে বলেছে, তারা হচ্ছে কি বিরোধী দল, মানে এটা বিশেষায়িত বিরোধী দল বলেছে। এই বিশেষায়িত বিরোধী দল বলে এটাকে নিগেট করে তারপরে আবার বলছে যে বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করছে না। আরে ভাই, আপনি বলেই দিচ্ছেন, প্রথমে আপনিই বলে দিচ্ছেন ইন ইউর রিসার্চ রিপোর্ট, এটা কমেন্ট না, সমঝোতার বিরোধী দল, সমঝোতা না, এটা আরো খারাপ। আপনি যদি বলেই দেন একটা অপরাধী বিরোধী দল, তারপরে আবার আপনি বলতেছেন যে তারা এটা করে না, এটা করে না, এটা করে না। আর তারপরের কথা হলো পার্লামেন্টে বিরোধী দল বা রাজনৈতিক দল কিভাবে ভূমিকা রাখবে, এইটা কি ইজ ইট এ ম্যাটার অফ ডিকটাট? বলেছে এটা নাকি আইন প্রণয়ন করা কাজ। দেশের মানুষ কি কেবল আইন খায় যে ওখানে বসে বসে ঘন্টায় ঘন্টায় আইন উৎপাদন করতে হবে? আপনি এখানে কিন্তু আপনাকে স্বীকার করতে হবে কোনটা, যে প্রথমত যেই বক্তব্যটা মূল কথাটা হলো তো কি, মূল কথাটা হলো সংসদটা অকার্যকর। এবং আমাদের রিসার্চ দরকার লাগে। এটা তো শেখ হাসিনা থেকে শুরু করে, না আমি দিস ইজ এ ভ্যালিড কোশ্চেন। এই সংসদ একটা অভিনব সংসদ, যারা বিরোধী দল তারা 2 দিন আগে তাদের মহাজোটের অংশ ছিল, তারা এখন মন্ত্রী। এখন রিসার্চ করে না, আপনি গবেষণা করে আপনি যদি এইসব তথ্য উপাত্ত যদি জোগাড় করে না বলা হয়, তা আপনি বলবেন যে এটা তো হাওয়ার থেকে পাওয়া। তো তখন তো আপনি ঠিক উল্টোভাবে আপনি ইয়ে করবেন। কিন্তু এটা এই সংসদটা অকার্যকর। আর আপনি যখন বললেন যে সংসদ আইন প্রণয়ন করবে, তো রাষ্ট্রটা পরিচালিত হয় কিছু নিয়ম কানুনের ভিত্তিতে। কতগুলো সংবিধান আমাদের সবচেয়ে বড় আইন, এবং সংবিধানের 65 অনুচ্ছেদে সুস্পষ্ট বলা আছে সংসদ এই 300 জনের সংসদ, ওখানে কিন্তু 350 জনের কথা নেই। 300 জনের সংসদ আইন প্রণয়নের কাজে জড়িত থাকবেন, দায়িত্বপ্রাপ্ত হবেন। এবং আইন প্রণয়ন বলতে কি, আইন প্রণয়নের কতগুলো সুস্পষ্ট, কতগুলো এর পরিধি আছে। যেমন আইন পাশ করা, আইন বাতিল করা, আইন সংশোধন করা, একই সাথে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, এবং একই সাথে যে সরকারের যে ব্যয়, এগুলো অনুমোদন। আপনি আমার বলেন না এই সংসদটা নির্বাচিত হওয়ার পর কোন আইনটা পাস হওয়ার জন্য সমস্যায় পড়ে গেছে? মানে আমাকে উই মাস্ট হ্যাভ এ রিজন। মানে আমার কথা হচ্ছে একটা আইনও পাস করতেছে না, এই আইনটা পাস করা জরুরি ছিল। কিভাবে আইন পাস করছে না তা নয়, কিভাবে আইন পাস করছে, কিভাবে আমাদের ধরেন পঞ্চদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনীটা কিভাবে পাস হয়েছে, কিভাবে পাস হওয়ার কথা, কি যে পঞ্চদশ যেখানে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, এবং শুধু তাই নয়, সেটাকে অপরিবর্তনযোগ্য করা হয়েছে। সেইখানে যে ডিবেট হওয়ার কথা, সেইখানে যে সময় নেওয়ার কথা, সেইখানে যে বিভিন্নভাবে যে বিভিন্ন সংসদ সদস্যদের যে শুধুমাত্র সেই হানার পরিবর্তে যে তাদের সুচিন্তিত মতামত প্রদর্শন করার কথা সেখানে, এবং এটা কিন্তু সাধারণ আইন নয়, এটা সাধারণ আইন নয়, এটা সংবিধান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এবং সংবিধানের কতগুলো জিনিস কিন্তু সংসদ পরিবর্তন করতে পারে না। কতগুলো বলা হয় বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো হইলো যেমন বিল্ডিং এর এই যে পিলার গুলো, আপনি বিল্ডিং এর দেওয়াল টাওয়াল সব ভেঙে ফেলতে পারেন, কিন্তু আপনি বিল্ডিং এর পিলার ভাঙতে পারবেন না। পিলার ভাঙলে কি হবে, বিল্ডিংটা পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে সংসদ যে কতগুলো মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে না। পঞ্চদশে কোন মৌলিক স্ট্রাকচারটা ভাঙা হয়েছে, বরং আমাদের মৌলিক পিলারগুলি ফেলে দেওয়া হয়েছিল, ওগুলি পুনঃপ্রতিষ্ঠা করছে। আপনি আমার বলেন যে কোন মৌলিক পিলারটা এই পঞ্চদশ সংশোধনী, একটা উদাহরণ নেই, যে
তারা যে বলেছে এই এই যে পরিবর্তনগুলো করেছে এগুলো ভবিষ্যতে সংশোধন করা যাবে না, অপরিবর্তনীয় যেতে পারে না না, তারা পারে কি পারে না তো আগামী সংসদের ব্যাপার। এটাই যে সংসদ, ওই যে আপনি আইন প্রণয়নের কথা বলেছেন, তো এই যে আইন প্রণয়নটা যথাযথ হচ্ছে না, এখতিয়ার বহির্ভূত হচ্ছে, এবং এটা আমাদের জন্য কেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হতে পারবে না, এটা কি আমরা পাশ করি নাই? তো পাশ করার পর এটা কি পাশ আছে? আমরা কি কর্নেল তাহেরের বিচার করি নাই? কিন্তু তাকে কি ফাঁসি দেই নাই? এটা কি আবার কোর্ট উল্টাই নাই? কি মাসুল দিয়েছি আমরা, কি সেই মাসুল দিতে চাই বারবার করে? এই মাসুল দিতে তো আমরা নিঃশেষ হয়ে যাব, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে, এবং তাই তো হচ্ছে। এই যে শুনেন, আপনাকে আরেকটা তথ্য দিই, আপনার আরেকটা তথ্য দিই। এই যে গতকালকে পরশুদিন অজয় দাশগুপ্ত, আপনাদের সহকর্মী, তিনি একটা ইতিহাস উপস্থাপন করেছেন, যে হরতালের ইতিহাস। 605টা হরতাল হয়েছে বাংলাদেশে, এবং এই হরতালের ইতিহাস, এবং এই হরতালের ইতিহাস থেকে যেটা দেখা যায়, 1971 সালে একটা হরতাল হয়েছিল, এবং এই যে 2005-এ 2015-তে দুই একটা হরতাল হয়েছে। কিন্তু যেটা এই তথ্যগুলো থেকে যেটা দেখা যায়, যে ক্রমান্বয়ে হরতালের সংখ্যা বেড়েছে। তো তার মানে কি? তার মানে আমাদের যে রাজনীতিটা দ্বন্দ্বাত্মক হচ্ছে, আমাদের রাজনীতিটা ওই যে এর মধ্যে যে সংকট সৃষ্টি হচ্ছে, এবং এই সংকটটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান না করে আমরা সেই অনিয়মতান্ত্রিক পথে আমরা সমাধান করার চেষ্টা করছি। তো এর থেকে কি হয়? এই যে আমি তো মনে করি, আমার কথাটা শেষ করি, যে এর দ্বারা কি প্রমাণিত হয়, যে আজকের যে সংকট, আমার কাছে যেটা আমার কাছে সুস্পষ্ট, আজকের যে সংকট, এই যে জঙ্গিবাদ আছে কি নাই, কিন্তু চারদিকে এই যে হত্যাকাণ্ড ঘটছে এবং এই রকম সহিংসতা চারদিকে ঘটছে, যে এটা কিন্তু এই যে তথ্যগুলোর থেকে এই যে ঊর্ধ্বগতি, এতেই কিন্তু এটা প্রেডিক্ট করে, এর ইঙ্গিত বহন করে। তো তার মানে কি, আমাদের দিন দিন অবস্থাটা আরো ভয়ঙ্কর হচ্ছে, আরো দিন দিন আমাদের পরিস্থিতিটা আরো খারাপ হচ্ছে। তো আমরা কি আসলে আমরা আর কত ভুল করব? যে এই সরকারগুলো ক্রমবর্ধমান হারে অসহিষ্ণু, অগণতান্ত্রিক, স্বৈরাচারী হয়েছে। আমরা তো তাই দেখলাম। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচিত সরকার, তারা তাই করেছে। এখন আপনি যেটা বললেন যে আলাপ আলোচনার মধ্যে ঠিক করা, ভাই আমি একটা কথা বলি, আমি দুটো উদাহরণ দিব, প্লিজ আমার একটু বলতে দিন। জাতীয় প্রেস ক্লাব নামে একটা প্রতিষ্ঠান আছে, এইখানে জীবনে কোনোদিন অন্য কেউ জিতবে না, এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে প্রথমে। এখানে মানে মেম্বারশিপের ইচ্ছাকৃতভাবে ব্ল্যাক বল সিস্টেমের মানে অসৎ ব্যবহার করে মেম্বারশিপটা এমন করা হয়েছে যে একটা রাজনৈতিক মতধারার লোক সারা জীবন চেষ্টা করতে পারবে, এটাতে উইন করতে পারবে না, বিকজ দ্যাট ইজ হাউ দে হ্যাভ সেটেলড। আর এটাতে কোনো চেঞ্জ আনতে দেয় না, এবং কোনোভাবেই দেয় না। এখন এটার পরিণতিটা কি হইলো, তখন আরেকটা পক্ষ গিয়ে এবার এটা দখল নিল। দখল নিয়ে এখন তারা কি করতেছে, বৈধ অবৈধভাবে যাই বলেন তাদের পক্ষের সদস্য বাড়াচ্ছে। আপনি যদি এখন এটা না বলে ওই আগের প্রেস ক্লাবের জন্য বলতেন আলাপ আলোচনার মাধ্যমে, আলাপ আলোচনার মধ্যে কিভাবে সমাধান হবে? কারণ সংখ্যা তো নির্ধারণ করে ফেলা হয়েছে না। বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে 1971 সালে এইরকম একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী মানবতা বিরোধী অপরাধে জর্জরিত একটা যুদ্ধের ভিতর দিয়ে যেই দেশের জন্ম, তাদের অপরাধীদের বিচার তো করা হয় নাই, তাদেরকে বছরের পর বছর পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় ক্ষমতা, জাতীয় পতাকা দেওয়া হয়েছে। হয়ে এই যে 44 বছর না 43 বছরে বাংলাদেশ এমন একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যে যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করে না, গবেষণা করলে 50 ভাগের বেশি লোক পাওয়া যায়। ভেরি ইন্টারেস্টিং। মানে ফাঁসি চায় না 60% পাওয়া যায়, আর বিচারই সমর্থন করে না 50 ভাগের উপরে লোক পাওয়া যায়। আপনি এখন এসে যখন বলছেন বদি ভাই যে আলাপ আলোচনা, এটা একটা ভয়ঙ্কর আলোচনা। গত 43 বছরে আলোচনার জন্যই পরিস্থিতির এইরকম পরিবর্তন করে ফেলা হয়েছে। এখন আলোচনা করা মানে, আমি আপনার সাথে বিনীতভাবে দ্বিমত করব, আলাপ আলোচনার জন্য নয়, এটা হয়েছে অন্যায় করা হয়েছে।
বঙ্গবন্ধু শুনুন, আমার কথাটা শেষ করতে দিন। না শেষ না তো, আপনি কোনটাকে বললেন? আমি বলেছি যুদ্ধাপরাধের কথা না, যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করা, বিচারের বিরোধিতা করার জন্য 50 ভাগ লোক তৈরি হয়ে গেছে। স্বাধীনতার পর পর যদি এই বিচারটা করা সম্ভব হতো, তখন সমর্থন করার জন্য একটা লোকও পাওয়া যেত না। তো অন্যায় করা হয়েছে তাই বলে আরেকটা অন্যায় করা হবে? না না, আরেকটা অন্যায় একটা অন্যায়কে নিউট্রালাইজ করার জন্য আপনাকে সময় দিতে হবে। ইউ আর নট রেডি টু অ্যালাউ দ্যাট টাইম। শুনেন, একটা অন্যায় আপনি প্রথমত, আমি নিশ্চিত নই 50% আপনার কাছে হয়তো তথ্য আছে। জি জি, ওই যে আমি দেখি নাই, আমি নিশ্চিত নই। আমার তরফ থেকে জানতে হবে না, আপনি মুনতাসির মামুনের রিসার্চের সাথে যান, আপনি প্রথম আলোর রিসার্চ যেটা ওটা পাবলিশ করে নাই, আপনি জনাব মতিউর রহমানের সাথে দেখা করে গিয়ে ওই রিসার্চের রিপোর্ট দেখেন, তারা ভয়ে পাবলিশও করে নাই এই রিসার্চ রিপোর্ট তারা পেয়েছে। হয়তোবা, কিন্তু আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশের খুব সামান্য সীমিত সংখ্যক ব্যক্তি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে। আমার ব্যক্তিগত ধারণা, আমার শুনুন, একটা অন্যায় কে প্রতিহত করার জন্য যদি আরেকটা অন্যায় করা হয়, ওই যে গান্ধী বলেছিলেন, ইফ ইউ গো ফর আই ফর আই, এটা আই ফর আই না, এটা কিন্তু আপনার ভুল তুলনা। আমি আবারও বলি, আপনি বলেন, আমি আর পরে দরকার হলে আর বলবো না। আমি বলছি আপনি 43 বছর সময় দিলেন ফর এ হ্যান্ডফুল অফ পিপল টু গ্রো ইনটু 50%। নাও আমার সন্দেহ হয়, আপনি এটা সন্দেহ করলে হবে নাকি? আপনি সন্দেহ করলে হবে? আপনি ভোটে যান, আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দেন, এত কিছুর পরেও দেখেন ভোটগুলি কই যায়, জামাত কিরকম ভোট পায়, ইউ উইল বি সারপ্রাইজড। যদি আপনি নিরপেক্ষ একটা ভোট দেন। ওকে, আমার এবার আমাকে খুব দুঃখজনক, কারণ এগুলি প্রশ্রয় দিয়ে না, আমার মনে হয় না এটা মনে হওয়ার ব্যাপার না, এটাই বাস্তবতা। আমার যে একটা অন্যায়কে যদি আপনি আরেকটা অন্যায় দিয়ে প্রতিহত করেন, অন্যায়কে নিউট্রালাইজ করাকে অন্যায় বলছেন কিভাবে? আমি এটাই বুঝতেছি না। একটা অসুখ আমি এখন চিকিৎসা করব, আমি about 2 weeks back I was in hospital, আমার অ্যাপার অ্যাবডোমিনাল পেইন। এখন এই পেইন আমার 48 ঘন্টা লেগেছে কন্ট্রোল করতে। আমার এখানে এখনো টন টন করে ইনজেকশনটা, 48 ঘন্টায় আমাকে 10টা ইনজেকশন দেওয়া হয়েছে এবং প্রতিটি ইনজেকশন ওয়াজ ভেরি পেইনফুল। নাও আই হ্যাড টু টেক দিস পেইন টু ওভারকাম আরো ডেঞ্জারাস একটা পেইন which was in the upper abdomen. এখন নাও এটা তো প্রতিষেধক, এটাও প্রতিষেধক, আপনি এটা স্বীকার করছেন না, এটাও প্রতিষেধক। এটা প্রতিষেধক না, এটা তো এটা ভ্যালু জাজমেন্ট আপনি দিচ্ছেন। আপনার ভ্যালু জাজমেন্ট, আমার ভ্যালু জাজমেন্ট না, আই এম গিভিং ফ্যাক্টস। ওকে, ফিগারগুলি হয়েছে। এবং অন্যায়কে যদি অন্যায় দিয়ে প্রতিহত করা হয়, তাহলে অন্যায়ের স্বর্গরাজ্যে আমরা বাস করব, এবং সেটা কোনো বাসের যোগ্য অবস্থা হবে না। আমার কথা শেষ করতে দেন। এবং ওই যে গান্ধীর কথা আমি বলছিলাম, গান্ধী বলছে যে গান্ধী এখন থাকলে মারা যেত। ওই যে গান্ধী যেটা বলেছিল গান্ধী রাজনীতি ছেড়ে দিত। গান্ধী যেটা বলেছিল যে আমরা যদি ওই যে চোখের বদলে চোখ নিতে সেই কাজে যদি লিপ্ত হই, তাহলে সারা পৃথিবী হবে অন্ধকার। আর আপনি এই যে আইনের কথা বলেছেন, ওই যে একটা আইন, এই যে পঞ্চদশ সংশোধনীটা, যে আপনি ওই যে অন্যায় করে আপনি ওই যে প্রেস ক্লাবের উদাহরণ দিলেন, যে অন্যায় করে তাদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, এমন ভাবে বাড়ানো হয়েছে তারা চিরকাল ক্ষমতায় থাকবে। ঠিক তেমনিতে ঘটেছে আমাদের তেমনিতে ঘটেছে পঞ্চদশ সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনীতে যেই পরিবর্তনটা আনা হলো, যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আমাদের পক্ষপাত দুষ্ট, আমাদের দলীয়করণ যেভাবে হয়েছে, যে প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, আমাদের নির্বাচন কমিশনে যারা ক্ষমতায় আছে তারাই জিতবে। এবং তো এর কি দেখছি, তো এই যে এবং এটা কিভাবে করা হয়েছে, এটা মেজরিটারিয়ান বলে, ওই যে টিরানি অফ দি মেজরিটি, ওই জেমস ম্যাডিসনের ভাষায় টিরানি অফ দি মেজরিটি, যে সংখ্যাগরিষ্ঠের স্বৈরতন্ত্রের মাধ্যমে করা হয়েছে। এবং এটাই এই যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে, এবং এর মাসুল কিন্তু আমরা এখন দিচ্ছি। এই যে শান্তিপূর্ণভাবে যখন ক্ষমতা বদলের পথ রুদ্ধ হয়, তখন কি যে করতে পারে, এই যে 2011 সালে বোধহয় আমাদের এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে, তার মাসুল কিন্তু আমরা দিচ্ছি। আরো অনেকগুলো পাপ আমরা ডেঞ্জারাস একটা কথা বলতেছেন, অনেকগুলো পাপ আমরা ভুলে যাইতেছেন। যে যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দেওয়ার সময় নানান কর্মসূচির ভিতর দিয়ে শেষ করতে দেন না, আমার কথা শেষ করতে দেন না, এটা একটা পাপ। আরো অনেক পাপ আমরা করেছি,
আরো অনেক পাপ আমরা করেছি। যুদ্ধাপরাধীদের এই যে বিচার না করা, যুদ্ধাপরাধীদেরকে এইভাবে এটা নিয়ে খেলা করা, এর মাসুল কিন্তু আমরা শেষের দিকে বিচারহীনতার সংস্কৃতি বা পাপ, এর মধ্যে একটি বা মানে দুটো আনন্দের বা ভালো সংবাদ কালকে বলা যেতে পারে যে সাম্প্রতিককালে যে শিশু হত্যাগুলো হয়েছে তার মধ্যে সিলেটে এবং খুলনায় দুটো শিশু হত্যার বিচার হয়েছে নিম্ন আদালতে, এবং খুব দ্রুততম সময়, একটি 10 কার্য দিবসে আর একটি 12 কার্য দিবসে। আমি আপনাকে আরো উদাহরণ দিতে পারতাম যদি আপনি আগে বলতেন। আমাদের এখানে ভালো উদাহরণ অনেক মামলার ক্ষেত্রে হয়েছে, আবার এটাও ঠিক অনেক মামলায় আমরা ফার্স্ট্রেটেড হয়েছি, এগুলি আগায় না। এটা কিন্তু ন্যায় বিচারের ওই যে প্রতিফলন নয়। ন্যায় বিচার হলো সবগুলো বিচার, যে একটা পদ্ধতির আরেক মুশকিল এই যে সবগুলো পদ্ধতি না, এটা ভালো, কিন্তু সবগুলো বিচার যদি পদ্ধতির মাধ্যমে হয়, নির্মোহ ভাবে হয়, কোন পক্ষপাত দুষ্টতা কোথায় হয় বদি ভাই? আপনার কি বুশের নির্বাচিত হওয়ার রায়টা সুপ্রিম কোর্টের মনে আছে? গোরের সাথে আল গোরের সাথে আমরা সবাই দেখেছি যে সংবাদপত্রগুলি লিখতেছে এটা 3:2 হবে রায়, বুশের পক্ষে 3, কারণ এই 3 জন বুশের বাবার আমলে নিয়োজিত, এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। সো প্লিজ, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিছু নাই, পৃথিবীর কোথাও সবকিছু আপেক্ষিক। আমি এটাই বলছি, আমরা আমাদের এখানে অ্যাবসলিউট টার্মসে দাবি করছি কেন? এই যে একটা বিচার, আমি বলছি যে একটা পেইনফুল ঘটনাকে রিমেডির জন্য কিছু পেইন আবার নিতে হবে। মুক্তিযুদ্ধের সময় যেরকম আমরা লক্ষ লক্ষ লোক, তাইলে তো আপনি 2 দিন পরে শেখ মুজিবের বিচার চাইবেন যে উনি খামাখা একটা যুদ্ধ লাগাইয়া আমাদের 30 লক্ষ লোকরে মারছে, সুতরাং শেখ মুজিবুর রহমানের ওটা মরণোত্তর বিচার হওয়া দরকার। আপনি যদি এইভাবে দায়ী করেন, যদি এইভাবে দায়ী করেন, যারা ওই বিচার দাবি করবে তারা অসুস্থ না, কিন্তু তাহলে আপনি যেটা দাবি করলেন যে আমাদের বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির যে পরিস্থিতিটা, স্বাধীনতা উত্তর 43 বছরে ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়েছে, এখন ইতিহাস সচেতনতা, মুক্তিযুদ্ধের চর্চা, যুদ্ধাপরাধীদের বিচার, এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য বৈশাখী বোনাস, নানান ভাবে এইটার মধ্যে একটা নিউট্রালাইজ করার, মানে আমি বলবো সভ্য সংস্কৃত উদ্যোগ আছে, যেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর এইগুলির ভেতর দিয়ে এখানে একটা ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। এই ব্যালেন্সটা আমাদের ন্যাচারাল ব্যালেন্স ছিল, যেটা ছিল মুক্তিযুদ্ধ উত্তর সময়। বাংলাদেশ এত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভ করবে, সেই ত্যাগটাকে 43 বছরে অর্থহীন করে ফেলা, এইটা বোধহয় রাজনৈতিক ভাবে গ্রহণযোগ্য না। আর গণতন্ত্র, প্রতিনিধিত্বশীলতা, এগুলি আমরা বলি একটা ম্যান্ডেট ডিসাইড কিভাবে করে যে জনগণ ভোট দিলে সে আমাদের দেশে 4 বছর ক্ষমতায়, আমেরিকাতে 4 বছর, আমাদের এখানে 5 বছর। এখন আপনি মনে করেন আমাদের সংবিধান যদি ডিসাইড করে যে আমাদের এখানে একটা নির্বাচন দিয়ে 10 বছর সরকার পরিচালনা করবে, এখন এগুলি সবই কিন্তু অত্যন্ত মানে দেশ, সংস্কৃতি, পরিবেশ, পরিস্থিতি দিয়ে বিচার্য। পৃথিবীর কোন 2টা দেশে গণতন্ত্র একই রকম না। বাংলাদেশে গণতন্ত্র আমি মনে করি ভারতের চাইতে শক্তিশালী গণতন্ত্র। শেষ করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র আমি মনে করি ভারতের চাইতে অনেক বেশি পরীক্ষা দেওয়া গণতন্ত্র। ভারতে কিসের গণতন্ত্র? ভারত 47, আমি আপনাকে বলছি না, আমাকে শেষ করতে দিয়েন। 47 সালে স্বাধীনতা লাভের পর জাতীয় পর্যায়ে ভারতে একটা বিরোধী দলই ছিল না। আর যেই দেশে জাতীয় পর্যায়ে একটা দলের কোনো বিরোধী দলই ছিল না চ্যালেঞ্জ করার মতো, সেই দেশে গণতন্ত্র তো প্রাথমিক পরীক্ষাই দিতে হয় নাই। এবার মোদি ক্ষমতায় আসার পর গণতন্ত্র মানে শুনেন, জওহরলাল নেহেরু তো বিরোধী দল তৈরি করেন নাই। একটা রাজ্যে কমিউনিস্ট শাসক ছিল, উনি সেখানে গভর্নরের শাসন চালু করে কমিউনিস্ট শাসককে বিতাড়িত করেছেন। সুতরাং জওহরলাল নেহেরু ইজ নট এ গুড এক্সাম্পল অফ ডেমোক্রেসি। মালয়েশিয়া, সিঙ্গাপুর ইজ নট এ গুড এক্সাম্পল অফ ডেমোক্রেসি। বাংলাদেশও গণতন্ত্র মানে শুধু ভোটাভুটি নয়, গণতন্ত্র মানে ওই যে কতগুলো নির্বাচিত প্রতিনিধি, গণতন্ত্র মানে কতগুলো অধিকার, মানুষের কতগুলো অধিকার থাকবে, কতগুলো প্রতিষ্ঠান থাকবে, কতগুলো প্রতিষ্ঠান থাকবে, আমাদের অধিকারের ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলো
এই যে সংকুচিত হচ্ছে, তার মানে আগে ছিল। আমাদের যতটুকু ছিল, একটা উদাহরণ দেন যে এটা ছিল এখন নাই। আমাদের বাক স্বাধীনতার কথাই বলেন, বাক আপনার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা আমি আজকে বলেন, যা বলে গেলাম, আপনার সংবাদপত্রের স্বাধীনতার কথাই বলেন। চ্যালেঞ্জ করতেছি প্রদীপ ভাই, বন্ধু সুলভ ভাবে, বড় ভাই আপনি আমার। আজকে আমরা যত কথা বললাম, আপনি এর আগের রেজিমে এইরকম কথা বলার একটা সিডি আমারে পাঠিয়ে দিবেন, ওই যে চিরকালই আমাকে পাঠিয়ে দিবেন। আমি যতদিন থেকে কথা বলছি সব সময় বলি। অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয়মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুরে 1:05 দেখবার আমন্ত্রণ। ডক্টর বদিউল আলম মজুমদার এবং নাইমুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত সিলেটে এবং খুলনায় দুজন শিশু হত্যার যে মামলার রায় সেটি নিয়ে আমরা শেষ করেছি। কিন্তু পুরো আলোচনাটার মধ্যেই আমার দুই অতিথি বিতর্ক করেছেন, মোটামুটি ভাবে এক ধরনের সুস্থ বিতর্ক বললেও ভুল বলা হবে না, যদি এখানে অসুস্থতা বহুবার আলোচিত হয়েছে রাজনীতিকদের প্রসঙ্গে বা রাজনৈতিক ক্রিয়াকর্ম প্রসঙ্গে, তো সেই অসুস্থতার চিকিৎসা কি হবে, সেই চিকিৎসা কি শাস্তি দিয়ে নাকি তাকে শুদ্ধ করে মূলধারায় নিয়ে আসবার মধ্যে, এগুলো নিয়ে আরো ভবিষ্যতে হয়তো আমরা আলোচনা করব। কিন্তু যে জায়গাটাতে ওনাদের মধ্যে একটা ঐক্যমত আছে যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে, মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আবার একই সঙ্গে বাংলাদেশ খাদের কিনারে দাঁড়িয়ে আছে এবং এটি একটি ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, এই জায়গাটাতে কোনো ভিন্ন মত ওনারা করেননি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।